মানে এই এই হাসনাত কিংবা সার্জিস এরা যদি ছাত্রলীগে হয়ে থাকে, আপনারা কি তাদেরকে বহিষ্কার করেছেন নাকি করবেন? আমরা কি বলেছি তারা ছাত্রলীগের? আমি তো আপনার কাছে জানতে চেয়েছি তারা ছাত্রলীগের কোন পর্যায়ে ছিল। আমি যেটি মনে আমি করি তো, আপনি ছাত্রলীগ নিয়ে, বলেছেন কিন্তু সবাই তো বলে, না, তারাও আমি তো দাবি করে। আমি আমি সাংগঠনিক প্রমাণ চাচ্ছি, বা এক ধরনের ছাত্রলীগ করতে হলে তো তাকে সাংগঠনিক পদ পদবি বা যে কোনো একটা কিছু থাকতে হবে, সেটি আমি জানতে চাচ্ছিলাম। আমি যেটি আপনাকে মনে করিয়ে দিতে চাই বা একটু শেয়ার করতে চাই, সবার সঙ্গে শেয়ার করতে চাই, আজকে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে, এসব কথা তারা বলেছে এবং এই অবৈধ সরকারের কাছ থেকে সেটি তারা আদায় করেছে। এবং এই আহ, আপনি যদি 16 জুলাই 17 জুলাই পূর্ববর্তী বাংলাদেশের কথা দেখেন, তাহলে সেখানে দেখবেন যে তারা ছাত্রলীগ নিয়ে, ছাত্রলীগ শিক্ষার্থী বান্ধব ছিল কিনা, তাদের অনেক স্ট্যাটাসেই, তাদের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দেখবেন। তারা ছাত্রলীগের সাংগঠনিক কোনো কাঠামোতে ছিল না, কিন্তু ছাত্রলীগের প্রশংসা করতে কখনো তাদের কার্পণ্য হয়নি। ছাত্রলীগ এটা করছে, সেটা করছে, শিক্ষার্থী বান্ধব কাজ করছে, কখনো কখনো সমালোচনা করেছে, ছাত্রলীগের লোগোর সঙ্গে ছবি তুলেছে, ছাত্রলীগের কর্মীর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে নিজেদেরকে গৌরবে মনে করছে। এই ছিল তাদের বাস্তবতা। তো তাদের সবিরোধিতা, এটি আমাকে বলার প্রয়োজন নেই। বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে, যারা বাংলাদেশের ক্যাম্পাস বাস্তবতা জানে, যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে না আছে, সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের সবগুলি বিশ্ববিদ্যালয় এখন আমরা জানি যে শিবিরের নিয়ন্ত্রণে। তো ধরেন আপনারা আবার কোনোদিন ক্ষমতায় এসেছেন, আপনারা এখন নিষিদ্ধ আছেন, ভবিষ্যতে যদি কোনোদিনও আসেন, তো তখন কি শিবিরকে নিষিদ্ধ করবেন নাকি? কিন্তু শিবির তো এবারই নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, আপনি জানেন যে বিশেষ করে আমাদের, আর এটি তো আজকের দাবি ছিল না, এটি আমাদের গণজাগরণের আন্দোলন, জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলন, প্রত্যেকটি ক্ষেত্রে এই বিষয়টি আমাদের ছিল, এবং এটি শুধু ছাত্রলীগের বিষয় নেই, এটি হ্যাঁ, আমাদের। সেটি তো বলা হচ্ছে আসলে এটি একটা রাজনীতির হাতিয়ার, যখন শেষ অস্ত্র হিসেবে সাবেক প্রধানমন্ত্রী তিনি ব্যবহার করেছিলেন জামাত ইসলাম শিবিরকে নিষিদ্ধ করে, তাই না? তো এরকম কোন বিষয় আপনাদের আছে কিনা? দেখুন, গণতান্ত্রিক রাজনীতির পরিসর কাদের মধ্যে থাকবে? দেখুন, আপনার ইউএসএ তে ইলেকশন হলো, তো সেখানে আমাদের রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, তারা তো সংবিধানের প্রতি আবদ্ধ, কনস্টিটিউশনাল যে আমাদের সংবিধান, তাদের যে সংবিধান রয়েছে সেটির আলোকে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়, স্টুডেন্ট অ্যাক্টিভিজম হয়, সবকিছুই হয়। এখন আমাদের যে সংবিধানের লক্ষ্য, আমাদের যে সংবিধানের অঙ্গীকার, সেই সাংবিধানিক অঙ্গীকারের সঙ্গে আমাদের যে লক্ষ্য, আমরা একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ চাই, যেখানে আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে, মৌলিক মানবাধিকার রক্ষিত হবে, সুযোগের সমর্থ থাকবে। সংবিধানের এই মৌলিক প্রস্তাবনার সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ থাকে, তার যে কোনো রাজনৈতিক দল যে কোনো বিশ্বাস, যে কোনো মতপার্থক্য করার অধিকার রয়েছে। এখন আপনি যদি সংবিধানে বিশ্বাস না করেন, আপনি যদি সাংবিধানিক অঙ্গীকারে বিশ্বাস না করেন, বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা বলে যে তারা বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারে তারা বিশ্বাস স্থাপন করে না, খুব বেশি পাবেন না যারা মেইন স্ট্রিম রাজনীতি করে। তো এটি কিন্তু ভিন্ন একটি প্রশ্ন, যে আপনি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান, সাংবিধানিক আইনি শাসন দেখতে চান, সেটির আলোকে আপনার দেখতে হবে। আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কাদের কি ভূমিকা ছিল কিন্তু প্রমাণিত। জি সাদ্দাম, তাহলে এই যে আজকের যে পরিস্থিতিতে আমরা দেখছি, এটার কোনো দায় আপনারা গ্রহণ করবেন না? দেখুন, আমি কিন্তু আবারও বলছি, আমি শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানিয়েছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে। শিক্ষার্থীদের লড়াই সংগ্রামী বাংলাদেশ ছাত্রলীগের শক্তি, সেটি আমরা বলছি। আমাদের ভুলভ্রান্তি থাকলে সেটি আমরা সংশোধন করে নেব, সময়ের সঙ্গে সামঞ্জস্য করে নেব। শিক্ষার্থীদের মান অভিমান থাকলে সেটির আলোকে আমরা আগামী সেই দিনে, সামঞ্জস্য কিভাবে করে করবেন, কোনো পরিকল্পনা আছে? আপাতত আমাদের লক্ষ্য কি, আমি কিন্তু আলোচনা শুরুতেই বলেছি আমাদের প্রায়োরিটি কি, বা বাংলাদেশের জনগণের চাওয়া কি, এখন বাংলাদেশের ছাত্র সমাজের চাওয়া কি। বাংলাদেশে গণতন্ত্রকে কুক্ষিগত করা হয়েছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে যে যে অমীয় বাণীটি যে উচ্চারণ করেছিলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এটা আমাদের গণতন্ত্রের একটি মৌলিক দাবি। যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে, কে রায় দিয়েছে, তারা কাদের কাছে দায়বদ্ধ, এই প্রশ্নটি রয়েছে। তো সেটি কারণে কে ক্ষমতায় আছে, কে ক্ষমতায় নেই, এটাতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জনগণের মালিকানা এই মুহূর্তে নেই, জনগণের কোন স্টেক হোল্ডার এই সরকার বহন করে না, যে কারণে গণতন্ত্রের প্রশ্নটি, গণতান্ত্রিক বাংলাদেশ বুঝতে পেরেছি। সবচেয়ে সাদ্দাম হোসেন, গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই বলেছিলাম যে আমি দর্শকদের কাছে প্রশ্ন চেয়েছিলাম, অনেকেই অনেক প্রশ্ন রেখেছেন, আমি দুই একটি প্রশ্ন করতে চাই আপনাকে। সেটার মধ্যে একজন তানভীর সোহেল, তিনি প্রশ্ন রেখেছিলেন যে সাধারণ মানুষের কাছে ছাত্রলীগ একটি ডেভিল সংগঠন হয়ে উঠেছিল, এটা কি তারা বুঝতে পেরেছিল কিনা, এবং ছাত্রলীগ সম্পর্কে সব শ্রেণীর মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল কেন?
আমি আপনাকে আগেই বলেছি, সেটা হচ্ছে যে এই নিজস্ব মতামতকে জনগণের মতামত হিসেবে চাপিয়ে দেওয়ার যে ফ্যাসিস্ট প্রবণতা, এটি ইদানিংকালে তৈরি হয়েছে এবং এটির মাধ্যমে নিজের মতামত, ধরুন একজন ছাত্র দলের কর্মী, ধরুন একজন ছাত্র শিবিরের কর্মী, ধরুন একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী, সে একটি কমেন্ট করছে এবং তার কমেন্টের একটি মধ্যে একটা হচ্ছে সবার একটা অভিন্ন কথাবার্তা, এটি হচ্ছে জনগণের মতামত, এটি ছাত্র জনতা চায়। তো সেটির মাধ্যমে তো আপনি অ্যাড্রেস করতে পারবেন না যে আসলে সমস্যাটি আছে কি নেই। আমি স্বীকার করছি যে আমাদের বিচ্যুতি ভুল ভ্রান্তি রয়েছে, সেটি আমরা অবশ্যই সংশোধন করব, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরতার জায়গা ছিল, ভরসার জায়গা ছিল, অধিকার আদায়ে অগ্রণী প্রতিষ্ঠান ছিল এবং বর্তমানেও তাই রয়েছে বলে মনে করি। সেটা কি খুব সহজ হবে বলে মনে হয়? আমাদের যে লড়াইটির কথা আমরা বলেছি, গণতন্ত্রের লড়াই, সেই লড়াই বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশের জনগণ বিজয়ী হবে এবং এই লড়াই যেভাবেই হোক না কেন, এই লড়াইয়ের পথটি যত প্রতিকূলই হোক না কেন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখান থেকে পিছু ফেরার অবকাশ আমাদের নেই। এবং বাংলাদেশের জনগণকে যেভাবে অপদস্থ করা হচ্ছে, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে, যে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, সেই প্রজাতন্ত্রের মালিক জনগণ থেকে যেভাবে এই আজকে তাদেরকে উধাও করে দেওয়া হয়েছে, এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজকে শান্তিপূর্ণভাবে বিজয়ী আন্দোলন করার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তার খুব সংক্ষেপ করে উত্তরটা দিবেন। সেটি হচ্ছে, একজন প্রশ্ন করেছে যে কিভাবে ছাত্রলীগে হেলমেট বাহিনী ঢুকেছিল, সেটি কি কোনো নেগোসিয়েশন ছিল কিনা? এটি একটি হাস্যকর প্রশ্ন, কারণ প্রথম কথা হচ্ছে যে আমাদের তাহলে যারা হেলমেট পরেছিল সেগুলো তো আপনাদেরই অংশ ছিল নাকি? হেলমেট পরা কি আইন সিদ্ধ নয়? বেআইনি কোনো হেলমেট পরা অবশ্যই, আপনি ড্রাইভ করতে হলে হেলমেট পরতে হবে, কিন্তু যখন আপনি হেলমেট পরে কাউকে মারপিট করবেন তখন ওটার পিছনে অন্য কিছু থাকে, লুকানোর চেষ্টা থাকে, রাইট? মারপিট যদি কেউ করে থাকে, হেলমেট পরেও সে অপরাধী। হেলমেট যদি কেউ পরে থাকে, আপনি কি দেখেননি কেউ পরেছে কি পরেনি? আমি আপনাকে বলছি, মারপিট যদি কেউ করে থাকে, হেলমেট পরলেও সে অপরাধী, হেলমেট ছাড়া পরলেও সে অপরাধী। এটি আমাদের দলের দৃষ্টিভঙ্গি। কিন্তু বলা হচ্ছে এই হেলমেট বাহিনী, কারণ বিপুল সংখ্যক আমরা দেখেছি যে যারা হেলমেট পরে ছাত্রদেরকে পিটিয়েছে, বিভিন্ন জায়গায় মানে মারপিট নাশকতার সঙ্গে যুক্ত থেকেছে, তাদের অনেকেরই হেলমেট পরা ছিল। আপনি তাদেরকে ডিফেন্ড করছেন। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই, যাদের সেই দুর্বলতা রয়েছে তারাই তো বিচারের মুখোমুখি হতে ভয় পায়। আজকে যে সরকার ইন্ডেমনিটি দিয়ে দিল যে তারা এদের বিচার করা যাবে না, এদের বিচার করা যাবে না, এই সময় থেকে এই সময় প্রশ্ন তোলা যাবে না, তো তার মানে কারা অপরাধী? তো সরকারি প্রজ্ঞাপন এটি প্রমাণিত হচ্ছে। সরকারি বরং এক ধরনের সরকারি সবচেয়ে বড় সাক্ষী যে হত্যাকাণ্ডগুলো কারা ঘটিয়েছে সরকারি। আরেকটি প্রশ্ন, এটা হেলমেট সংক্রান্তই, সেটা হচ্ছে ভবিষ্যতেও কি হেলমেট বাহিনীর পদ দেয়া অব্যাহত থাকবে কিনা? জি, ভবিষ্যতেও এইসব হেলমেট বাহিনীকে পদ দেয়া অব্যাহত থাকবে কিনা? আমি আবারও বলছি যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য এই ধরনের মুখরোচক শব্দ যারা ব্যবহার করে, তারাই এই আজকে তাদের ক্ষমতাকে জায়েজ করার জন্য অন্য সংগঠনের ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর দায়িত্ব তারা নিজেই গ্রহণ করেছে। নিজেরা এসব স্বঘোষিত উপদেষ্টা, নিজেরা বিভিন্ন ধরনের দায়িত্ব নিজেরাই গ্রহণ করেছে এবং তারাই আজকে তাদের যে অবৈধ ক্ষমতা, এই মসনদটিকে কিভাবে বুনিয়াদ করতে হয়, শক্তিশালী করতে হয়, এবং তারা জানে যে এই প্রতিরোধটা জনগণের দিক থেকে আসবে এবং জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে ছাত্রলীগ ভূমিকা রাখবে। সে কারণে সুকৌশলে ছাত্রলীগকে পরাজিত করা, ছাত্রলীগ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো, এই লক্ষ্যে তারা এই ধরনের মুখরোচক কথাবার্তা ব্যবহার করছে। জি, আরেকটি প্রশ্ন এসেছে, এটি ব্যাপকভাবে মানুষের মধ্যে কিন্তু আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে টাকার বিনিময়ে ছাত্রলীগ শিবিরের কাছে পদ বিক্রি। একদম ক্লিয়ার করি, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন। এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল, তাদের সাজেশন ছিল, জামায়াতের মত ছিল, তাদের সাজেশন ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকেও নামের সাজেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল, সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল। আমরা শুনছি শুধু আপনাদের সাজেশন নেওয়া হয়েছে, আর কারো সাজেশন নেওয়া হয় নাই ভাই। এবং সবচেয়ে বড় কথা, ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন, তখন তার জায়গা থেকেও সাজেশন ছিল এরকম যে আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই, এখানে আরো 2-3 জন এই মানুষকে প্রয়োজন এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে। সো এখানে প্রায় 5 থেকে 6টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল, সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন। কেউ যদি এটা স্বীকার করতে না চান, অবশ্যই এটা সৎ সাহসে তাদের অভাব। এখন যদি এই কথাটি বলি
যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি, সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা, গার্ডস নিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা, অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না। তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক, সেই অফিস ওয়ার্ক গুলো তারা তাদের জায়গা থেকে করছেন। সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে, সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে, সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয়। এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি। এই যে বিচারিক যে প্রক্রিয়াটি, আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় 6 শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি। আমাদের যারা ছাত্র উপদেষ্টা 3 জন রয়েছে সরকারে, তাদেরকে বলেছি, তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে, সেনাবাহিনীকে বলেছে। সেই জায়গায় সেনাবাহিনী একটা রিপোর্টও দিয়েছে। ভাই শেষ করি একটু। সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম, ইভেন এটা 100-রও নিচে, তারা বলছেন অ্যারাউন্ড 50-এর মতো। এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা, কিছু আমলাতন্ত্রের কিছু আমলা, তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ, যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন, যারা ওই আমলাতন্ত্রে বসে শেখ হাসিনাকে সার্ভ করেছেন। সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিকমতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন। কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না। বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া, ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। জনাব সার্জিস, আপনি